শিরোনামটা আপনারা অবশ্যই দেখে ফেলেছেন এবং সেই শিরোনামে অনেকের চোখ আমি জানি যে অনেকেরই চোখ কপালে উঠে গেছে, তাই না? কিন্তু ঘটনাটা সত্য। এবার একটু খোলামেলা বলি, তাহলে আপনাদের समझ में आ जाएगा। শিরোনাম দিয়েছি ভারত এবং মোদির কোলে ইরান ও খোমেনিরা তোলে। শোনেন, এই যে এতদিন ভারতের গালি দিল, ভারতের বামপন্থীরাও দেখলাম ইরানের সাথে সম্পর্ক খারাপ, ইরানের সাথে সম্পর্ক খারাপ করে ফেলেছে, বলল যে কি দরকার ছিল আমেরিকার সাথে ইসরায়েলের সাথে দেখা করার। তারপর কাশ্মীরের মুসলমানেরা যেভাবে খোমেনি প্রেম দেখালো, কোনো সমস্যা নাই। এমনকি তারা এও বলল যে তারা ভারতের সংবিধানও মানে না, তারা খোমেনি তাদের রাহাবার। সেই খোমেনির ইরান রাহাবার মানছে কারে জানেন? নরেন্দ্র মোদীকে এবং ভারতকে। ভেঙে বলি, তার আগে একটু শানে নজরুল শোনাই, কারণ ধান বানতে একটু যদি শিবের গীত না গাই তাহলে ধান বানতে মজা আসে না, ধান বানাটা হয় না, মানুষ ক্লান্ত হয়ে যায়। শুনেন, এতদিন কি বললো যে ইরানের পিস্টক, ইরান আর আমেরিকা এর মধ্যে ভেখারিস্তান মানে বেগারিস্তান পাকিস্তান নাকি সমঝোতা বৈঠক করেছিল। ভাই একটা সোজা কথা বলি আপনাদের, কোনো ভিখারির কথা কোনো মন্ডল মানে না। পাকিস্তান সারা দুনিয়ার ভিখারিস্তান নামে পরিচিত, তারা ভাড়াটিয়া হিসেবে পরিচিত, সর্বোচ্চ সম্মান যদি থাকে তারা সৈন্য ভাড়ায় খাটায়, এর চেয়ে বেশি মর্যাদা তাদের নাই। তো সেই দেশের কথা আমেরিকার মতো দেশ মানবে? ইরানই তো মানবে না। তারপর পাকিস্তানের কথা আরো মানবে না, কারণ পাকিস্তান হলো একটা মুনাফেক জাত। এদের কথা কাজে সে কখন কার, পাকিস্তান তুমি কার, যে ডলার দেবে আমি তার, এই তো পাকিস্তানের সূত্র। পাকিস্তান সম্পর্কে সারা পৃথিবীতে ছড়িয়ে আছে যে ডলার হলে সে তার মাকে বেঁচে দিবে। তো সেই পাকিস্তানকে বুঝি বিশ্বাস করবে ইরান, সেই পাকিস্তানকে বুঝি বিশ্বাস করবে আমেরিকা, যে আমেরিকা তার এক কাপ চা খায়, পিঠে দুইটা চর দিলে কর্তায় বলছে সুধীর ভাই আনন্দের সীমা নাই, সাথে সাথে আফগানিস্তান হামলা করে আর কিছু ডলার ধরাই দিলে সেই পাকিস্তানকে নিয়ে কেউ বিশ্বাস করবে তাদের মধ্যস্থতা? তারা কেউ ট্রাস্ট করে? তারা তো গোপন কথাটাই কেউ বলবে না। আরে ভাই, আপনি যারা বিশ্বাস করেন না তার কাছে তো আপনি কোনো গোপন কথাই বলবেন না, তাহলে আপনি কিভাবে তার মধ্যস্থতা মেনে নেবেন? যখন এই আলোচনা হলো, বাংলাদেশের বাঙ্গু, এমনকি বাংলাদেশের কিছু আওয়ামী পন্থীও দেখলাম লিখেছে এই যে পাকিস্তান, পাকিস্তান দেখো বিশ্বগুরু হয়ে গেছে, ভারতের প্রামাণ্যবাদ শেষ। এমনকি খোদ ভারতের লোকও লিখেছে, ভারতের অনেক আলোচক লেগেছে এই যে পাকিস্তান বিশ্বগুরু হয়ে গেল, ভারত কোথায় গেল? মানে নরেন্দ্র মোদী 14 গোষ্ঠী উদ্ধার করতেছিল, কিন্তু নরেন্দ্র মোদী পাকিস্তান চলে ডালে ডালে, নরেন্দ্র মোদী যে পাতায় পাতায় চলে এটা তো তারা জানতো না, সেটা প্রমাণ কিন্তু হয়ে গেছে। দ্বিতীয়বার পিস্টক হচ্ছে, এই পিস্টকের জন্যই মহামান্য প্রেসিডেন্ট, মহাপরাক্রমশালী দেশের মহা শক্তিশালী প্রেসিডেন্ট ফোন করেছিলেন নরেন্দ্র মোদীকে, ভারতের প্রধানমন্ত্রীকে। কত মিনিট কথা বলেছে জানেন? 40 মিনিট, পাক্কা 40 মিনিট কথা হয়েছে, পাক্কা 40 মিনিট, পাক্কা 40 মিনিট কথা হয়েছে। সেই কথা এবং ফোনটা কে দিয়েছিল জানেন? খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন না যে নরেন্দ্র মোদী গিয়ে বলেছেন পাকিস্তানিদের মতো আগে আগে গিয়ে কটরা লেকে দাঁড়িয়েছিলেন, তা না। খোদ আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করেছেন, ফোন করে বলেছেন যে আলোচনা আরো চলবে, দ্বিতীয় পিস্টক হবে, দ্বিতীয় পিস্টকে যে কথাবার্তা হবে তার একটা প্রাথমিক ধারণা দিয়েছেন এবং বলেছেন আলোচনা জারি রাহেগা। এদিকে ইরান কি বলেছে জানেন? যে কথা বলার জন্য তো শায় নজরুল শোনালাম আপনাকে, এদিকে আবার ইরান বলেছে তারা পাকিস্তানকে বিশ্বাস করে না। যে পিস্টকে তারা পাকিস্তানকে বিশ্বাস করে না। শুধু তাই না, সবচেয়ে মজার কথা যেটা বলবো, বলার পরে দেখবেন যে যারা পেয়ারা পাকিস্তানি এবং বিজেপি বিরোধী, নরেন্দ্র মোদী বিরোধী, তাদের আত্মা ফাইটা যাবে, তাদের আত্মা চিরচির হয়ে যায়গা, তাদের আত্মা চৌচির হয়ে যায়গা। ঠিক আছে, তাহলে বলি, ইরান বলেছে যে ইউরেনিয়াম, তাদের যে নিউক্লিয়ার পাওয়ার নিয়ে তো সমস্যা, এটা যদি আলোচনা হয়, যদি তাদের নিউক্লিয়ার পাওয়ার, তাদের ইউরেনিয়াম পাওয়ারের কাছে বন্ধক রাখতে হয়, মানে মাঝখানে, সে তো আমেরিকাকে দিবে না, আর আমেরিকা তো উত্তর কোরিয়াকেও দিবে না, সৌদি আরব কেউ দিবে না, কাকে দিবে? আলোচনা হয়েছে। ইরান বলেছে যদি কোনো কারণে তার ইউরেনিয়াম, তার পারমাণবিক, তার যে শক্তি, এই সমস্ত কিছু যদি হস্তান্তর করতে হয়, সেটা কাকে দিবে বলেছে জানেন? কানটা একটু
আস্তে করে বলি, ভারতকে দিবে, নরেন্দ্র মোদীকে দিবে। ইরান বলেছে তার যে নিউক্লিয়ার পাওয়ার, তার যে ইউরেনিয়াম, এগুলো তারা ভারতকে হস্তান্তর করতে রাজি আছে, পৃথিবীর আর কোনো রাষ্ট্রকে তারা দিবে না। এমনকি তারা পাকিস্তানকে বিশ্বাস করে না। সব মুসলমান ভাই ভাই। কে কেমন লাগে এখন এই ইরান, এই যে অজিত দোভাল আর এই যে এস জয়শঙ্করজি, এদেরকে তো এমনি সহযোদ্ধা হিসেবে রাখে নাই নরেন্দ্র মোদী। এদের কূটনীতি বুঝতে পারছেন কথা? ইরান নিয়ে এত কামড়াকামড়ি হইতেছে, 2 দিন আগে ইসরায়েলে গিয়েছে যুদ্ধের আগে। কেউ কেউ তো বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের অনেকেই তো মোদীকে দুষতেছে, কিন্তু মোদী বহুত শেয়ানা লোক। কূটনীতিতে আমি বারবার বলি না যে চাণক্য নীতি হচ্ছে মারাত্মক একটা জিনিস। এটা আমি আমি ব্যক্তিগতভাবে স্টাডি করার পরে আমি দেখেছি যে চাণক্য নীতি যুদ্ধের চাইতেও শক্তিশালী। তার প্রমাণ আমি নিজে। চাণক্য শক্তি মহাশক্তি। আমি চাণক্য নীতিকে আমি এই 5-6 মাস যাবৎ আমেরিকার কূটনীতির উপরে পড়ালেখা করেছি, আর করতেছি এবং আরো করতেছি। শুধু কূটনীতি, যে এদের পলিসিটা কি, চায়নার পলিসি কি, জাপানের পলিসি কি, জাপানে আমেরিকার পলিসি কি, জাপানের আমেরিকার উপর পলিসি কি, আমেরিকার জাপানের উপর পলিসি, এগুলো স্টাডি করতেছি। তারপরে চাণক্য নীতি পাশাপাশি রাখি পড়া শুরু করেছি। মানে অসাধারণ। ভারত কেন আস্তে ধীরে যায়, এটাই সঠিক পদ্ধতি। বিনা বুলেটে, বিনা বিমান হামলায় সে কোনো দেশকে ভিকারিস্তান করে তোলে, সেটা হলো পাকিস্তান। দেখেছেন তো, পাকিস্তান ভিকারিস্তান মানে ফেলেছে বিনা বুলেটে। কূটনীতিতে কিভাবে একটা মৌলবাদী গোষ্ঠী, পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর শক্তি মৌলবাদী, মুসলিম মৌলবাদী সংগঠন, সেই তালেবানদেরকে কিভাবে ভারত তার পকেটে নিয়ে নিয়েছে, ভারত মানে নরেন্দ্র মোদী পকেটে নিয়ে নিয়েছে, আপনারা বুঝতে পারেন। ওইদিকে দেখেন অস্থির করে তুলেছে। এই প্রথম বেলুচিস্তানের বিএলএ, বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট, বেলুচিস্তানের মুক্তিযোদ্ধারা এই প্রথম সরাসরি পাকিস্তানের নেভির উপরে হামলা চালিয়ে দিয়েছে 3 দিন আগে। কি বললেন? এটাকে বলে রাজনীতি। পাকিস্তান এসেছিল বাংলাদেশে, এখান থেকে একটা যুদ্ধ করবে, যুদ্ধ করে ভারতকে অস্থির রাখবে। ওইখানে আফগানিস্তান দিয়ে তাকে অস্থির রাখা হয়েছে। এখানে কিন্তু ইউনূসকে বসিয়েছে, জামাতকে বসিয়েছে, বিএনপিকে বসিয়েছে। ওইদিকে আফগানিস্তান দিয়ে পুরো পাকিস্তানকে অস্থির করে রাখা হয়েছে। এটা বুঝতে পারতেছেন? এটাই হচ্ছে রাজনীতি। এইদিকে ইরান এত দোষ দেওয়া হলো নরেন্দ্র মোদীকে, বাঙ্গুরা, পাঙ্গুরা, ভাঙ্গুরা, সিংকু বামেরা, মিঙ্কু বামেরা, এমনকি ভারতের জালিয়াত বামেরা কত সমালোচনা করলো। এখন কোথায়? ইরান বলেছে তার ইউরেনিয়াম ভারতের কাছে জমা রাখবে। ইহাকেই বলে চাণক্য নীতি। ইসরায়েলেরকে ফাদারল্যান্ড বলছে বলে কত সিকরি করলো। ইসরায়েল ছাড়া, ইসরায়েলের সাথে সুসম্পর্ক না রাখলে ভারত টিকতোই না, এতদিন ভেঙে যেত। যদিও ভেতরে ভেতরে ইসরায়েলের একটা প্ল্যান আছে যে পাহাড় অঞ্চলে একটা ছোটখাটো রাষ্ট্র তৈরি করা, বার্মা বাংলাদেশ ভারত ভেঙে একটা রাষ্ট্র করার। যারা খুব খুশি হন এই কথা শুনে, মনে করেন না যে বাংলাদেশকে ছাড়বে। ইসরায়েল যদি কখনো ভারতকে ভেঙে, বা আমেরিকা যদি কখনো ভারতকে ভাঙে, বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। কারণ বড় গাছ যখন ভেঙে যায়, তখন ছোট গাছের উপরে পড়লে ছোট গাছটা ভেঙে যায়। এই আকলটুকু আমাদের বাঙ্গুদের মাথায় নাই। বাঙ্গুদের কথা হলো আমি মরলাম তো মরলাম, তাতে কি, তুই তো বাঁচলি না, বিষয় এরকম। যেমন পাকিস্তানের স্টুপিড কিছু মূর্খ রাজনীতিবিদরা বলেছে প্রয়োজনে ভারতের 25 কোটি মুসলমান মারা যাক, তবু ভারত ধ্বংস। চিন্তা করে দেখেছেন? এরা সংসদে বলে, ইউটিউবে এসে বলে, পত্রিকায় লিখে, টিভিতে এসে বলে, লাইভে এসে বলে। এই হচ্ছে পাকিস্তানিদের বুদ্ধি এবং আকল। এমনকি পাকিস্তান এও বলেছে যে সংসদে এসে যে তারাও মরবে, ভারতকেও ধ্বংস করে দিবে, কিন্তু পৃথিবীতে তো আরো 56টি দেশ থাকবে। দেখছেন আর কিরকম, মানে দার্শনিক ভাবে, আদর্শিক ভাবে, দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে এরা আত্মঘাতী। এরা মানুষগুলোই শুধু আত্মঘাতী না, রাষ্ট্র হিসেবে একটি মানে সুইসাইডাল কোন স্টেট যদি পৃথিবীতে থাকে, সেটা হচ্ছে পাকিস্তান। যা কেউ কখনো চিন্তা করে না। এটা কোনো ভাষা যে প্রয়োজনে তারাও ধ্বংস হবে, পাকিস্তানকেও ধ্বংস, ভারতকেও ধ্বংস করবে, পাকিস্তান এই প্ল্যান করবে যে প্রয়োজনে তারাও ধ্বংস হয়ে যাবে, কিন্তু 55টা মুসলমান দেশ তো থাকবে। এরকম মূর্খ, এরকম হিংস্র চিন্তা ভাবনা এই পাকিস্তানিদের। কিন্তু ইরান মুসলমান ভাই ভাই, বিশ্বস্ততার বেলায় সুধীর ভাই, কেউ কারো বিশ্বাস করে না। সৌদি আরব ইরানকে বিশ্বাস করে না, ইরান সৌদি আরবকে বিশ্বাস করে না, ইরান পাকিস্তানকে বিশ্বাস করে না। সবচেয়ে মজার বিষয়, দুবাই কিন্তু যখনই সৌদি আরবের সৈন্য পাকিস্তানে ঢুকেছে, পাকিস্তানের সৈন্য সৌদি আরবে ঢুকেছে, মিডল ইস্টে কিন্তু আরেকটা খেলা জমে গেছে। একদিকে ইরান ইসরায়েল আরব যুদ্ধে, আমেরিকার যুদ্ধে অলরেডি আরব রাষ্ট্র ভার্সেস পারস্য জাতীয়তাবাদ, ইরানি জাতীয়তাবাদ লেগে গেছে। পাশাপাশি শিয়া সুন্নি যুদ্ধগুলো দেখেন, যেগুলো আগে বলেছি, এগুলো লেগে গেছে। এখন লেগে গেছে খোদ সুন্নি। কিভাবে? যখন পাকিস্তানের 13,000 এই ভাড়াটিয়া গুন্ডা গেছে, পাকিস্তানের তো সৈন্য না গেলে ভাড়াটিয়া গুন্ডা, 13,000 সৈন্য সৌদি আরবে গেছে। আচ্ছা বলে তো, সৌদি আরব যে তারা গেল, এই পাকিস্তানি সৈন্য কাদের গুলি করবে? ইরানকে। করে দেখেন,
কাকে গুলি করবে? তাহলে নিশ্চয়ই ওখানে তো ইহুদি নাই, নিশ্চয়ই সৌদি আরবে ইহুদি বাস করে না, নিশ্চয়ই কাতার কুয়েতে ইহুদি বাস করে না, তাহলে কারে মারবে? এই পাকিস্তানি সৈন্যরা কাকে মারবে? এখন বলবেন তারা প্রতিরক্ষা দিবে। এই পাকিস্তানিদের কাজ বাঁচে সৌদি আরবের উপর যদি হামলা হয় ঠেকাইতে পারবে। ইরান যদি বিমান হামলা করবে তখন ওটা কিতে ঠেকাবে? তার মানে ওই যে আপনাদের বলেছিলাম পাকিস্তান ডলার হলে সবকিছু করে। তারা কিন্তু গাজাতেও সৈন্য বসাইতে চেয়েছিল, তারা দাবি করেছিল $1000 পার হেড প্রত্যেক সৈন্য, যেটা আপনাদের আমি প্রথম বলেছি। তখন এরা বলেছিল 1000, ইসরায়েল বলেছিল $100। যদি সেখানে মিলে যেত বা ভবিষ্যতে মিলে যায়, এই পাকিস্তানি সৈন্য গাজাতে গিয়ে বসবে, আপনি নিশ্চিত থাকেন গাজাতে যাবে, এবং এই হামাসের জন্য যারা বুক থাপড়ায় তাদের এই হামাসদেরকে পাকিস্তানের এই সৈন্যরা গুলি করবে। লিখে রাখেন আমার কথা, লিখে রাখেন, ইরানে হামলা করবে এই পাকিস্তান, আর আফগানিস্তানে হামলা করবে বলেছিলাম, আমার ক্ষেত্রে তখন উন্মাদ বলেছিলেন, হামলা কিন্তু করেছে। আর ভিতরে ভিতরে ইরানেরও কিন্তু সাইজ করতেছে, ইরানও এই জন্য অবিশ্বাস করা শুরু করেছে। কেন? কারণ জানে যে পাকিস্তান মানে একটা দেউলিয়া রাষ্ট্র, ভিখারিস্তান, পয়সা দিলে সবকিছু করবে, তার পক্ষে সবই সম্ভব। মাফিয়াদেরও একটা নীতি থাকে মিনিমাম, যারা প্রফেশনাল কিলার থাকে, মাফিয়া হয়, তাদের মিনিমাম নীতি থাকে, কিন্তু পাকিস্তানের কোনো নীতি নাই। এটা বারবার প্রমাণ হয়েছে, তাই তারা কেউ বিশ্বাস করে না। অলরেডি দুবাই ভারতের দিকে মুখটা ঘুরিয়ে দিয়েছে। আপনার মনে আছে বলেছিলাম 2.5 ঘন্টার নোটিশে দুবাইয়ের আমিরেরা, দুবাইয়ের সুলতানেরা, তারা কিন্তু চলে এসেছিল নরেন্দ্র মোদীর সাথে চা খেতে, মনে আছে তো? এমনি আসে নাই, তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল যেগুলো ঘটবে, মানে এরকম কিছু ঘটতে পারে, তার জন্য কিন্তু নরেন্দ্র মোদীর সাথে চা খাইতে আসে 2.5 ঘন্টার ব্যবধানে, হঠাৎ করে উইদাউট নোটিশে, শুধু কি ব্যবসার জন্য, দুবাইয়ের কি টাকার অভাব? সেখানে প্রতিরক্ষার বিষয়ে আলোচনা হয়েছিল। আগামীতে একদিন দেখবেন, আমি বলে রাখি আপনাদের, ভারতীয় সৈন্য হয় দুবাইয়ে না হয় কাতারে পৌঁছবে, লিখে রাখেন, অথবা বাহরাইনে পৌঁছবে কিনা জানি না, কিন্তু দুবাই। ইরান ও নরেন্দ্র মোদীকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল শেখ ফরিদ। কমন, এটা মাস্ট। দুবাইয়ের সাথে এমন হতে পারে, দুবাইয়ের সাথে ভারতের প্রতিরক্ষা চুক্তি হয়ে যেতে পারে, বা হয়ে গেছে, আমরা জানি না, প্রকাশ হয়নি। আপনি নিশ্চিত থাকেন। আরেকটা তথ্য দিই আপনাদের, বুক ফেটে যাবে পাঙ্গুদের। দুবাই $1 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট ভারতে আনতেছে। তার মানে বুঝতে পারছেন তো কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আবার ওই সাবেক কথায় ফিরে আসি, ভারতে নরেন্দ্র মোদীর কোলে ইরান ও খোমেনির এখন দোলে। এইবার কি বলবেন? এইবার যারা ভারত বিরোধী ইরানের কারণে, তারা এবার কি বলবেন? যারা ভারত বিরোধী তাদের বুকটা তো এবার ফেটে যাবে। ইরান আপনাদের কাউকে বিশ্বাস করে না, আপনাদের পেয়ারা পাকিস্তানি আব্বাদেরও বিশ্বাস করে না, সৌদি আরবকেও বিশ্বাস করে না। ইরান বলেছে রাষ্ট্রীয়ভাবে, যদি সেকেন্ড পিস টক শুরু হয়ে যায় এবং ইউরেনিয়াম নিয়ে যদি কথা হয়, তারা যদিও পারমাণবিক বানানোর মতো ক্ষমতা তাদের নাই, বানাতে এখনো পারেনি, যতটুকু ইউরেনিয়াম আছে আসলে তাদের কিছুই নাই, পারমাণবিক শক্তি তাদের নাই, হয়তো প্রসেসিং এ আছে, যে একটা তারা বানাবে আজ থেকে 5 বছর 10 বছর 20 বছর পরে। কিছু ইউরেনিয়াম হতো নিজেরা তৈরি করেছে, নিজেরা কালেক্ট করেছে, অথবা তারা চুরি করে এনেছে, অথবা তারা কিনে এনেছে কোথা থেকে। এখন এই ইউরেনিয়াম গুলো কার কাছে রাখবে? আমেরিকা কেউ দিবে না। এটার জন্য ভারত ও নরেন্দ্র মোদী আব তেরা কিয়া হোগা রে কালিয়া, আব তেরা কিয়া হোগা। যারা নরেন্দ্র মোদী আর ভারতের সঙ্গে, আমি যেগুলো বলি এমনি আমি হিসাব করে, আপনারা আমাকে মনে করেন যে কিচ্ছু তো বোঝে না, জামান হইলে লোক কি বুঝে, তাই না? একটু স্টাডি করেন, পর্দার অন্তরালে দেখেন এই যুদ্ধটা কারা করতেছে, আমাকে আপনারা বুঝিয়ে বলেন। এই যুদ্ধ হচ্ছে ন্যাটো বনাম রাশিয়া চায় না। ওই যে মাঝে মাঝে দেখেন না, ট্রাম্প সাহেব বলেন নেটো তো আমার সাথে কথা বলে না, অমুক তো আমার সাথে কথা বলে না, তমুক তো আমার সাথে, নাটক। এগুলো বুঝতে পারেন না আপনারা, নিজেরা এগুলো বুঝেন না, এতটুকু বোধ আপনাদের নাই। নেটো কিভাবে আমেরিকার বিরুদ্ধে যাবে, যার 90% অস্ত্র, 100% অস্ত্র আর 90% অর্থ কার? আমেরিকার কথা না শুনলে নেটো টিকবে? সম্ভব? এটা কে চালাবে? আপনারা ইউক্রেন যুদ্ধ দেখেন, ভাবতেছেন রাশিয়ার ইউক্রেন তো 72 ঘন্টা টিকতে পারবো না, এটা সত্য, আমি বিশ্বাস করি। তাহলে কিভাবে টিকলো বছরের পর বছর? ধরে নেন আমি তারেক রহমানের সাথে আমি প্রতিদ্বন্দ্বিতা শুরু করলাম এবং আমি টিকে থাকলাম 6 মাস বা 1 বছর বা 6 বছর, এটা কি আমার পক্ষে সম্ভব? আমার মতো 1 লাখ ফরিদ একসাথে হলে তারেক রহমানের সাথে পারবো? আমার মতো 1 লাখ ফরিদ একসাথে হলে আমি কি বিএনপির সাথে পারবো না। যদি আমার পিছনে আওয়ামী লীগ থাকে, যদি আমার পিছনে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি থাকে, তাইলে কিন্তু আমার কাছে তারেক রহমান কিছুই না, তাইলে কিন্তু আমার কাছে বিএনপি শক্তি কোনো শক্তি না, যদি থাকে, তাই না? তেমনি ইরানে ওইরকম পিছনে একটা শক্তি আছে। ইউক্রেনে রয়েছে নেটো, আর ইরানের পাশে রয়েছে চায়না এবং রাশিয়া, যদিও তারা কোনোদিন প্রকাশ আসবে, মুরত তাদের নাই। আমেরিকা সরাসরি আসে, চায়না রাশিয়া আসবে না। চায়না কোনোদিনই কারোর সাথে যুদ্ধ করে না এইভাবে, কারোর বন্ধুর পক্ষে কোনোদিনই যায়নি। সে বুঝে ব্যবসা। যখন দেখবে ইরান আর কিছু করা যাচ্ছে না, তখন দেখবেন যে আমেরিকা যা বলছে তাই। ফ্রান্সকে দেখতেছেন আপনারা, একটু
দ্বন্দ্ব হচ্ছে, ফ্রান্স ওইখানে জাহাজ বসিয়ে রাখছে, এটা জানেন। আর ব্রিটেন যে তলে তলে কাজ করে, আপনাদের আমি 1 বছর আগে বলেছি যে ব্রিটেন কিন্তু অনেক কিছুতে, এমনকি বাংলাদেশের যে 24শে আগস্ট ঘটেছে এর সাথে যদি একদিন শুনেন যে ব্রিটেন জড়িত ছিল, অস্বাভাবিক কিছু না। আপনারা কিন্তু এই নামটা নেন না, এটা কথা বলাতে অনেক ব্রিটেনের বন্ধুরা আমার কাছে বলছে না 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 এটা সম্ভব না, কিন্তু আমার শুরুতেই সন্দেহ ছিল। MI6 নাকি নাম তাদের গোয়েন্দা সংস্থা। ব্রিটেন হচ্ছে সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা। আপনি কি মনে করেন সারা পৃথিবী সে চালিয়েছে একদা। নদী মরে গেলেও, জামালপুরের ভাষা একটা কথা আছে, নদী মরলেও নদীর র্যাক শেষ হয় না, এটা তো জানেন। নদী মরলেও নদীর র্যাক যায় না, মানে কি তার ক্ষমতা থাকেই। তো ব্রিটেন সারা দুনিয়া চালিয়েছে একদা, যা সূর্য অস্তমিত হইতো না। খোদ এই আমেরিকা তার গোলাম ছিল, তাদের প্রজা হয়েছিল। আমরা তো ছিলামই 200 বছর, আমেরিকাও ছিল কয়েকশো বছর। তাহলে সেখানে এই ব্রিটেন কিছু করে না, আপনি কেমনে বুঝলেন? ব্রিটেন যে এখানে নাই কেমনে বুঝলেন? অবশ্যই ব্রিটেনে, ইসরায়েলের সাথে কারো কিছু হবে, ব্রিটেন থাকবে না, এটা কি হয়? ইসরায়েলকে জন্ম দিয়েছে কে? আমেরিকা? ব্রিটেন জন্ম দিয়েছে। এটা ভুলে যান কেন? তো এই যুদ্ধটা চলবে, চলমান। তো মাঝে মাঝে থামবে, যাতে দেশের পৃথিবীতে চাপ কম পড়ে। এই জন্য তারা মাঝে মাঝে ড্রামা করবে, কোনো সমস্যা নেই। চলবে, থামবে, থামবে, চলবে। তবে ইরান নিয়ে এত কথা বললেন, শেষে ইরান কিন্তু ভারতের কোর্টে চলে আসছে। এবার কাঁদো চিঙ্কো মামেরা, এবার কাঁদো বাঙ্গুরা, এবার কাঁদতে থাকো ভারত বিদ্বেষীরা, এবার কাঁদতে থাকো নরেন্দ্র মোদী বিরোধীরা, এবার কাঁদতে থাকো বিজেপি বিরোধীরা। তোমাদের ইরান এখন চলে গেছে কার পকেটে? নরেন্দ্র মোদী। কার কোলে? নরেন্দ্র মোদী আর ভারতের কোলে। নরেন্দ্র মোদী ভারতের কোলে, ইরানের ইউরেনিয়াম দোলে। এবার 1-2 মিনিট, 20 মিনিট হয়ে গেছে, তো লম্বা করবো না। 1-2 মিনিট একটু কমেন্টস নেই দেখি। ফরিদ ভাই, হোয়াট ইজ দ্য ফিউচার অফ বাংলাদেশ? ফকফকা অন্ধকার, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ফকফকা অন্ধকার আছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আই এম জাস্ট ফিনিশড ওয়াচিং ইউর ভিডিও ইয়েস্টারডে, থ্যাংক ইউ ভেরি মাচ। লং লিভ ফরিদ ভাই, লং লিভ। আমি নাম পড়তে পারতেছি না, কারণ ওগুলো নামগুলো পড়ার সময় হয়ে যাবে কঠিন, আপনাদের বক্তব্যগুলো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তারপর কি, ফরিদ ভাই কেমন আছেন? ভালো আছি, ওয়েলকাম। টেল ইউ সামথিং অ্যাবাউট দ্য কান্ট্রি হ্যাভিং পোলস, নো ইলেকট্রিসিটি, নো পাম্পস। হ্যাঁ, থাকবে কেন? এখানে তো কিছুই নেই। ও মাই গড, মাই ফেথ হ্যাজ বিন ও মাই গড। জি কমরেড, কি বেস্ট শুভকামনা রইল। বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ বায়ার্স, দ্য প্রাইমারি ইউনিভার্সিটি মেরিট কোটা। বাংলাদেশ ইজ দ্য তারপর করে কি, রাইট এক্সপার্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আই এম ওয়াচিং ফ্রম গাজীপুর শালনা, থ্যাংক ইউ ভেরি মাচ। গাজীপুর শালনা আমার প্রিয় জায়গা, ওখানে অনেক সময় ওখানে ঘুরতে যেতাম। জি জি। জয় গুরু, গুরুজি 91 থেকে 96 খুলনা পাটকল বন্ধ, আদমজি পাটকল বন্ধ। জি ঠিকই বলেছেন, গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। বন্ধ, তারপর গেল কমেন্টটা কোথায় গেল? হ্যাঁ, বন্ধ 2000 সালে ইস্টার্ন রিফাইনারি। জি, বিএনপির আমলে এটা সম্ভব। বাংলাদেশের যা যা ক্ষতি হবে এটা সব বন্ধ বিএনপির আমলে। জি, এগুলো খুব ক্ষতিকর আমাদের জন্য। হ্যাঁ, তারপর কি, ফরিদ আঙ্কেল আমাদের জামালপুরে গর্ব, থ্যাংক ইউ ভেরি মাচ। কি অনন্ত রায় নাকি কে যেন লিখেছেন। জয় গুরুজি, did a live program on this topic আর কি, on this topic from 90 to 96 খুলনা, একই জিনিস লিখছেন। I visited Jamalpur and also visited the beautiful কি Mainuddin Khan Jamalpuri Mazar Sharif. Oh, thank you. Good afternoon. Excellent interpretation. Thank you, brother. Your analysis is good. Thank you very much, Farid bhai. I will meet you when you come to the country. I have become your friend. Thank you very much. Thank you very much. আপনারাই তো, দর্শকরাই তো আমার প্রাণ, আমার অনুপ্রেরণা। আমার ভালো লাগে, আমরা জামালপুর করা বেশি মানুষ তাসাউপপন্থী, তারা সহজ। হ্যাঁ, জামালপুরের বেশি মানুষ সহজ, ঠিকই বলছেন। গুড আফটারনুন, এক্সেলেন্ট। জি ওকে ভাই। রেজা পাহালি কি ইরানের শাসনে আছেন? না, রেজা পাহালি নেই শাসনে। ফরিদ ভাই, when will বাংলাদেশ অয়েল প্রবলেম সলভ হয়ে যাবে? এই সলভ হবে, আবার ঝামেলা হবে, সলভ হবে, আবার ঝামেলা হবে, হয়ে যাবে সামনে 2 মাসের মধ্যে সলভ হয়ে যাবে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ।